বিসমিল্লাহির রহমানির রহিম। ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। আজ আমি তোমাদের প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ এই অধ্যায়ের আংশিক ভারসাম্য থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কের মধ্য থেকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে এই একটা অঙ্ক করলে এখান থেকে যে অঙ্কই আসুক সেই অঙ্ক পারা যাবে। কারণ এই অঙ্কের ভেতরে এখানে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো সব কিছুই ঢোকানো আছে। যেমন দেখো, এখানে অঙ্কটা একটু দেখো, সেটা হচ্ছে অঙ্কটা দেওয়া আছে চাহিদার যোগান সমীকরণ দেওয়া আছে কিউডি আর কিউএস। এই অধ্যায় থেকে কি কি আসতে পারে? প্রথমত আসতে পারে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো। তারপরে আসতে পারে সরকার বিক্রেতার উপর একক কর আরোপ করলে, এখানে 2 টাকা করে একক কর আরোপ করলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো। তার মানে কর আরোপের পরে যে ভারসাম্য বেরোচ্ছে সেইটা। এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে করের কতটুকু ক্রেতা বহন করবে, কতটুকু বিক্রেতা বহন করবে। আরেকটা অংশ আসতে পারে, সেটা হচ্ছে সরকারের রাজস্ব কত টাকা হবে। তারপরে দেখো, এরপরে এইটা গেল একক কর। একক কর কী এবং শতাংশিক কর কী সেটা আমি অঙ্ক করার সময় বিস্তারিত বোঝাবো। এরপর দেখো আসতেছে হচ্ছে 20% হারে কর আরোপ করলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে। এখানে দেখো এটা ছিল একক কর, 2 টাকা একক কর, আর এখানে আছে 20% হারে কর। ঠিক আছে, এটা শতকরা কর। আচ্ছা, কত হবে? এক্ষেত্রেও সরকারের কতটুকু ক্রেতা বহন করবে, বিক্রেতা বহন করবে সেটা বের করা যায় এবং রাজস্ব কত হবে। তারপরে আরেকটা আছে হচ্ছে সরকার দ্রব্যপ্রতি 3 টাকা ভর্তুকি প্রদান করলে ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে, এক্ষেত্রে সরকারের মোট ব্যয় কত হবে। তাহলে কর এবং ভর্তুকি এবং কর পরবর্তী এবং ভর্তুকি পরবর্তী যে ভারসাম্য সেইটাই আসলে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তো এই অঙ্কটা করলে এই জন্য বলছি যে এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসলেই পারা যাবে এবং প্রতিবারই এই অধ্যায় থেকে অঙ্ক আসে এবং এই 4টা ভেরিয়েন্টের ভেতর থেকেই আসে। তো তোমাদের বইতে আরও বেশ কিছু জিনিস দেখতে পাবা যেই জিনিসগুলো এই অঙ্কে নেই। কেন নেই সেটা আমি একটু ব্যাখ্যা করি। দেখো, সরকার সাধারণত বিক্রেতার উপরে কর আরোপ করে, ঠিক আছে। এই জন্য আমি এই অঙ্কে বিক্রেতার উপর কর আরোপ দেখাইছি। তো তোমাদের পরীক্ষায়ও সবসময়ই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ঢাকার 7 কলেজের পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতেই যেখানে এই এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস বা প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ আছে সেখানেই বিক্রেতার উপর কর আরোপ করতে দেয়, ক্রেতার উপরে কর আরোপ করতে দেয় না। ক্রেতার উপর কর আরোপের কোনো অঙ্ক আসে না, কিন্তু বইতে তারপরেও যেহেতু আরোপ করা যায় এজন্য অপশনটা দিয়ে রাখছে। কিন্তু আমি এটা দিই নাই কেন? কারণ এইটা তোমাদের প্রয়োজন হয় না। এরকম শিখলে তোমাদের আরও অনেক কিছু শেখার দরকার আছে, ওইগুলো তোমরা বই থেকে শিখে নিও যদি শিখতে চাও। আচ্ছা, তারপরে দেখো, যদি বিক্রেতার উপর না বলা থাকে, যদি বলা থাকে যে একক কর আরোপ করা হয়েছে বা শতাংশিক কর আরোপ করা হয়েছে, যেমন এখানে বলা আছে 20% হারে কর আরোপ করলে, শুধু কর আরোপ করার কথা বলা থাকলেও সেটা ক্রেতা হবে না বিক্রেতা হবে? সেটাও হবে বিক্রেতার উপর। তাহলে মাথায় রাখতে হবে কর আরোপ সবসময় আমরা করব কোথায়? বিক্রেতার উপর। এবং সেক্ষেত্রে পরিবর্তন হবে সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। এবং ভর্তুকি দিলেও সেটা অবশ্যই মনে করবে যে সেটা বিক্রেতার উপরেই ইফেক্ট করছে, উৎপাদনকারীর উপর, এবং সেখানেও চেঞ্জ হবে কি? যোগান রেখা। তার মানে কোনোভাবেই চাহিদা রেখা চেঞ্জ হবে না, ঠিক আছে। সকল ক্ষেত্রে ইফেক্ট পড়বে কোথায়? যোগান রেখা, যোগান সমীকরণের উপর। তাহলে কিন্তু মাথায় রাখতে হবে সকল ক্ষেত্রে পরিবর্তন হবে যোগান সমীকরণ, কখনোই চাহিদা সমীকরণ পরিবর্তন হবে না। যদি ক্রেতার উপর কর আরোপ করতে বলে সেক্ষেত্রে আলাদা কথা, ওইটা যেহেতু আসবে না ওইটা সাইডে রেখে দাও। তাহলে আমাদের অঙ্কটা শুরু করা যাক। তাহলে অঙ্কের ভেতরেই আমরা এই যে একক কর এবং শতাংশিক করটা শিখে নেব। তাহলে দেখো, আমাদের চাহিদা যোগান সমীকরণ দেওয়া আছে, ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে বলছে এবং চিত্রে দেখাতে বলছে। তাহলে ভারসাম্য দাম এবং আমরা জানি যে ভারসাম্য অবস্থায় এত কিছু লিখলাম না। তাহলে আমরা জানি, এটা লিখতে হবে যে আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। তাহলে কিউডি ইকুয়াল টু কিউএস। তাহলে কিউডি সমান কত? 125 মাইনাস 2p, আর এটা মাইনাস 45 প্লাস 8p। ইনস্টেড অফ মাইনাস 2p এটা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হয়? মাইনাস 8p ইকুয়াল টু মাইনাস 45 মাইনাস 125 ইকুয়াল টু মাইনাস 10p ইকুয়াল টু এই পাশে কত হয়? যোগটা একটু দেখে বসাই যাতে দ্রুত হয়।
এটা তোমাদের হচ্ছে 170। দেখো মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে উঠে যাচ্ছে, তাহলে পি সমান অথবা মাইনাস রেখেই দিই, 10 10 কেটে গেল, আর 10 আর 170, অতএব পি বার ইকুয়াল টু 17। তার মানে এই বাজারে ভারসাম্য কী বলতে বের করতে বলছে, দাম এবং পরিমাণ, দুইটা জিনিস। তাহলে দামটা বের হয়ে গেছে। এখন এই পি এর মান আমি চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ উভয় সমীকরণে বসালেই আমার রেজাল্ট সেম আসবে। কেন সেম আসবে? কারণ আমি বলেছি বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান হয়। এই জন্য আমি পি এর মান চাহিদা অথবা যোগান যে কোনো সমীকরণে বসাতে পারি। এটা যে কোনো অঙ্কের জন্য প্রযোজ্য। আমার যে অঙ্কই করতে হবে সেখানেই আমি পি এর মান এই সমীকরণ যে কোনো জায়গায় বসালেই আমার মান একই আসবে যখন আমরা বাজার ভারসাম্য অবস্থা ধরব। মানে কিউডি ইকুয়াল টু কিউএস থেকে যে পি এর মানটা পাবো। আচ্ছা দেখো, তাহলে এখানে লিখতে হবে পি এর মান চাহিদা সমীকরণে বসানোর পরে কিউডি ইকুয়াল টু দেখো 125 মাইনাস 2 ইন্টু 17, 17 দুগুণে 34, এটা বিয়োগ করলে কত হবে 91। তাহলে কিউডি ইকুয়াল টুই ধরি 91। আমরা জানি যে বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, সুতরাং আমরা বলতে পারি কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু, এটাকে বলি কিউ প্রাইম, কিউ বার ইকুয়াল টু কত 91। কিউ বার কেন? কারণ ভারসাম্য থেকে সরার প্রবণতা লক্ষ্য করা যায় না, এই জন্য এটার উপর বার দেওয়া হয়েছে বা স্থির ধরা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কের প্রথম অংশের সলিউশন শেষ। 1 নম্বর যে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে বলা হয়েছে। তো তোমাদের অঙ্কে এইরকম সাধারণ অঙ্ক খুব কমই দেয়, একটা অঙ্ক দিয়ে 1 2 এরকম করে দেয়, প্রথম অংশে এরকম দিতে পারে। ঠিক আছে, তাহলে এইটা চিত্রে দেখাতে হলে আসলে চিত্রটা একেবারেই কিছুই না, যেটা হচ্ছে 91 আর 17 আছে। তাহলে আমরা প্রাথমিকভাবে পি সমান পেলাম কত, আর কিউ প্রাইম সমান পেলাম 91। তাহলে চিত্রে দেখাতে হলে জাস্ট এই যে এরকম, এটা ডিমান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ, দাম ধরতে হবে 17 আর পরিমাণ 91, ইতে ভারসাম্য, এটা কিউ আর এটা পি। এখানে দেখো 17 টাকা দামে চাহিদা এবং যোগান ছেদ করেছে, যেখানে পরিমাণ হচ্ছে 91 একক। ঠিক আছে, তাহলে এটি আমাদের চিত্রে দেখায় প্রথম অংশ শেষ। এখন আমরা দ্রুত দ্বিতীয় অংশে চলে যাই। এখন বলছে সরকার বিক্রেতার উপর 2 টাকা একক কর আরোপ করলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো। তাহলে এখনই আমরা একক কর আর শতাংশিক করটা কি শিখে নিই। একক কর মানে মনে করো যে 20 টাকা দাম ছিল, এই কলমটার দাম ছিল 20 টাকা। এখন এর উপর যদি 2 টাকা একক কর আরোপ করা হয়, এর উপর 2 টাকা একক কর আরোপ করা হলে প্রতি পণ্যের দামের উপর, প্রতিটা পণ্যের উপর কর আরোপ করা হবে কত, 2 টাকা হারে। ঠিক আছে, প্রতিটা পণ্যের উপর 2 টাকা হারে। এখন তাইলে এর দাম যদি মনে করো 2 টাকায় বাড়ে, ঠিক আছে, তাহলে দামটা কত হবে 22 টাকা। ঠিক আছে, মানে করের পুরোটাই দাম বেড়ে গেছে ধরে নিলাম। পুরোটা বাড়ে কি কতটুকু বাড়ে সেটা আমি আমার আগের ক্লাসে বুঝাইছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 2 টাকা হারে কর আরোপ মানে 20 টাকা থেকে কত হলো 22 টাকা। আর যদি শতাংশিক কর দেয়, যেমন 20%, তাহলে মনে করো যে এই পণ্যের দাম 20 টাকা না, এবার ধরলাম মনে করো যে এই পণ্য না, আরেকটা পণ্য ডাস্টারের দাম 50 টাকা, এর উপরে 20% কর আরোপ করা হয়েছে। তার মানে এর উপরে 20/100, 0 0 কেটে গেল, তাহলে 5 দুগুণে 10। তাহলে এই 50 টাকার উপর কর আরোপ করা হয়েছে অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি 20% মানে 10 টাকা। তার মানে যদি পুরো দামটাই ক্রেতার উপর চলে যায় বা দাম বাড়ে, তাহলে দাম কত হবে 60 টাকা। আশা করি বুঝতে পারছো যে একক কর কি আর শতাংশিক কর কি। তাহলে শতাংশিক করের ক্ষেত্রে কি হবে, দামের উপর পার্সেন্ট করা হবে, আর একক করের উপর দামের সাথে সরাসরি মানটা যোগ করে দেওয়া হবে, কারণ দুইটাই সংখ্যা। এখানে 2 টাকাও সংখ্যা, আবার দামও সংখ্যা, আর এটা হচ্ছে একটা পার্সেন্টেজ, আর একটা সংখ্যার সাথে পার্সেন্টেজ কখনো যোগ হয় না। তাহলে আমরা প্রথম অংশটা আমরা এই দুইটা জিনিস বুঝে ফেলেছি অলরেডি, একক কর কি এবং শতাংশিক কর কি। তাহলে একক কর হলে তাহলে এখানে দিতে হবে, লিখতে হবে যে 2 টাকা একক কর আরোপ করার পর নতুন যোগান সমীকরণ হবে। এটা আমি আর লিখলাম না, কিউএসটি মানে কিউ কোয়ান্টিটি সাপ্লাই আফটার ট্যাক্স। ফাংশনটা কীরকম হবে, আমাদের ফাংশন কেমন ছিল,
8। এবার পি থেকে আমরা বিয়োগ করব কত? 2। কেন বিয়োগ করব? এই জন্য বিয়োগ করব কারণ কর আরোপ করার ফলে বিক্রেতা মূলত আগে যে দামটা পেত সেই দামটা না পেয়ে এখন তার চেয়ে কী পাবে? কম টাকা পাবে। মনে করো 20 টাকা এইটা দাম ছিল, এখন এর উপরে সরকার যদি 2 টাকা করে কর নেয়, এখন মনে করো দাম যা বাড়লো সেটা আলাদা ব্যাপার। এখন বিক্রেতাকে একটা পণ্য বেচলেই কত টাকা করে দেয়া লাগবে? 2 টাকা তো দেয়া লাগবে। দাম যাই হোক না কেন সেখান থেকে বিক্রেতাকে কত টাকা দেয়া লাগবে? 2 টাকা করে দেয়া লাগবে। এই জন্য আমরা ওই 2 টাকা কর দ্রব্যের দাম থেকে বিয়োগ করে দেখাইছি। এই জন্য কর আরোপ করলে আমরা দাম থেকে কি করব? বিয়োগ করব। আবারও বলি, সেটা হচ্ছে কর আমরা যে দামেই বেশি না কেন, এটা 20 টাকা দামে বেচলে প্রতি পণ্য বিক্রি করলেই তার থেকে 2 টাকা করে সরকারের দেয়া লাগবে। তাহলে দাম থেকে কত বিয়োগ হয়ে যাচ্ছে? 2 টাকা বিয়োগ করার পর যে দামটা থাকছে সেটাই আমার প্রকৃত মূল্য। তাহলে এখানে কি আসছে দেখো, -45 প্লাস 8p মাইনাস 8 দুগুণে 16। আচ্ছা, এটা যোগ বিয়োগ করলে কত থাকে? এটা থাকে হচ্ছে কত থাকে দেখি, আচ্ছা নিজেরাই করি। এটা 45 আর 16 যোগ করলে কত থাকে? 6 আর 5 11, আর এটা 61 প্লাস 8p। এখন দেখো বিষয়টা হচ্ছে এখান থেকে 2 বিয়োগ হলো, ঠিক আছে? আমি আগেই বলেছি যে 2 যেহেতু একটা সংখ্যা এবং দামও যেহেতু একটা সংখ্যা, এই জন্য দাম থেকে এটা সরাসরি বিয়োগ করা হবে। তার মানে একক কর আরোপ করলে এই যে যোগান সমীকরণে যেখানে পি থাকবে, সেই পি সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার আগে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে সেই দাম থেকে একক করটা জাস্ট বিয়োগ করব। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একক কর আরোপ করলে যোগান সমীকরণ তখন কিভাবে তৈরি হয়, ঠিক আছে? তারপরে শতাংশিক কর আরোপ করলে কি হয় সেটা আমরা ওই অঙ্কে দেখছি। আচ্ছা দেখো, এইটা যেহেতু এইভাবে আসলো, এখন আমাদের ভারসাম্য সমান কী হবে? কিউডি ইকুয়াল টু কিউএসটি প্রাইম। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে চাহিদা সমীকরণ আগেরটাই থাকবে, যোগান সমীকরণ চেঞ্জ হবে। তাহলে কত থাকছে? এটা চাহিদা সমীকরণ 125 মাইনাস 2p ইকুয়াল টু -61 প্লাস 8p ইনস্টেড অফ -2p। এটা এই পাশে আসলে -8p ইকুয়াল টু -61 -125, এটা হয় 186 মাইনাস 10p ইকুয়াল টু -186 p ইকুয়াল টু 186 বাই -10, মাইনাস মাইনাস চলে গেল, এটা কেটে দিলে 18.6 থাকে। অতএব p বার ইকুয়াল টু 18.6। তার মানে কর আরোপ করার পরে দাম এখন কত হয়েছে? 18.6। এখন পি এর মান কোথায় বসাবো? পি এর মান আমরা বসাবো হচ্ছে চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণ, যে কোনোটাই। তাহলে পি এর মান চাহিদা সমীকরণে বসাই। এবার লিখবো আমরা চাহিদা সমীকরণে বসালে কি হবে? কিউডি ইকুয়াল টু 125 মাইনাস 2 ইন্টু 18.6 বিয়োগ, এটা বিয়োগ করলে কত হয়? এটা 37.2 ইকুয়াল টু আমাদের বের হচ্ছে 87.8। এইটা কিউডি, এটাই হচ্ছে কিউএসটি, এটাই হচ্ছে কিউ প্রাইম। তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ কত? ভারসাম্য পরিমাণ 87.8 আর ভারসাম্য দাম হচ্ছে 18.6। এখন এইটা আমাদের কর আরোপ করার পরে নতুন দাম এবং পরিমাণ বের হয়ে গেল। এখন আমার এখান থেকে 2টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে করের কতটুকু ক্রেতা বহন করবে এবং কতটুকু বিক্রেতা বহন করবে। দেখো এখন আমরা নতুন দাম আর পরিমাণটা আলাদা করে লিখে ফেলি, 18.6 আর 87.8। তাহলে পি আফটার ট্যাক্স 18.6 আর কিউ আফটার ট্যাক্স 87.8। তাহলে দেখো এখানে আমাদের দাম বেড়েছে কত? কর আরোপের আগে দাম ছিল আমাদের 17 টাকা, এখন দাম হয়েছে 18.6।
তাহলে দাম বেড়েছে পিটি বিয়োগ পি 18.6 বিয়োগ 17 1.6। এখন এই যে দামটা বৃদ্ধি হয়েছে, এর আগে আমরা এই পণ্য কিনতাম কত টাকা দিয়ে? 17 টাকা দিয়ে। এখন আমরা কত টাকা দিয়ে কিনি? 18.6 টাকা দিয়ে। তাহলে এই যে 1 টাকা 6 পয়সা দামটা বেশি দিচ্ছি, এটা কে দিচ্ছে? এটাকে বিক্রেতা দিচ্ছে না ক্রেতা দিচ্ছে? অবশ্যই আমি দিচ্ছি, কারণ আগে আমি 17 দিতাম, এখন দিই 18.6। তাহলে এই যে বৃদ্ধিপ্রাপ্ত যে দামটা, এইটা ক্রেতা বহন করবে। তাহলে এখানে বিষয় আসলো কি, যে ক্রেতা বহন করে পূর্বের মূল্যের চেয়ে যে দামটা বৃদ্ধি পায় সেই দামটা ক্রেতা বহন করে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দাম বহন করে ক্রেতা, এটা মাথায় রাখতে হবে। বৃদ্ধিপ্রাপ্ত মানে পূর্বের দামের চেয়ে যতটুকু দাম বাড়বে সেটা বহন করবে ক্রেতা। এইবার বিক্রেতা কতটুকু বহন করবে? এখন এই যে আমার যে বিক্রেতা টাকা পাচ্ছে এখন 18.6 টাকা, এই টাকার ভেতরে তার তো 2 টাকা সরকারকে দেওয়া লাগছে, সেখান থেকে শেষ পাবলিকের কাছ থেকে কত নিচ্ছে? 1.6। তাহলে বিক্রেতা দিবে কত? বিক্রেতা বহন করবে ট্যাক্সের পরিমাণ বিয়োগ এই যে ক্রেতা যেটা বহন করবে ইকুয়াল টু 0.4 টাকা। তাহলে দেখো এই যে আমরা দুইটাই পেয়ে গেছি অলরেডি, যে করের কতটুকু ক্রেতা বহন করবে এবং কতটুকু বিক্রেতা বহন করবে। আচ্ছা, তারপরের অংশটা থাকছে সরকারের রাজস্ব কত হবে। সরকারের রাজস্ব কত হবে? তাহলে রাজস্ব ইকুয়াল টু ট্যাক্স ইন্টু কোয়ান্টিটি। কেন? মনে করো যে একটা কলম বিক্রি করলে আমরা ট্যাক্স দিই কত? 2 টাকা। 2টা কলম বিক্রি করলে তাহলে কত দিব? একটাতে 2 টাকা দিলে 2টাতে 2 দুগুণে 4 টাকা। তাহলে 5টাতে কত দিব? 5 দুগুণে 10। তাহলে 5 হচ্ছে পরিমাণ আর 2 হচ্ছে ট্যাক্সের পরিমাণ। তাহলে 5 হচ্ছে পরিমাণ আর 2 হচ্ছে ট্যাক্সের পরিমাণ। তার মানে প্রতি এককে যে ট্যাক্স, সেটার সাথে আমি কত একক বিক্রি করেছি সেটা গুণ করলে আমাদের মোট রাজস্বের পরিমাণ বের হয়ে যাচ্ছে। তাহলে ট্যাক্স হচ্ছে 2 টাকা আর আমরা বিক্রি করছি কত ভারসাম্য অবস্থায়? 87.8। এই দিয়ে আমাদের যেটা বেরোবে সেটাই হবে রাজস্বের পরিমাণ। এখানে রাজস্বের পরিমাণ 175.6। তাহলে এই তো আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন এইটা চিত্রে বিশ্লেষণ করা যায়। এটা আসলে চিত্রে বিশ্লেষণ এখন আর করতে যাচ্ছি না, কারণ কর আরোপ করলে কী হয় সেটা আমি আগের ক্লাসে অলরেডি চিত্র দিয়ে দেখাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কের 3 নম্বর অংশ, এটি 3। এখন আমরা এটা রাখবো না। 3 নম্বরে কী ছিল? 20% হারে কর আরোপ করলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে। তাহলে আমি আগেই বলেছি যে কর আরোপ করলেই সেটা ইফেক্ট করবে কিসের উপর? যোগান সমীকরণের উপর। তাহলে 20% হারে এখানে লিখতে হবে 20% হারে কর আরোপ করলে নতুন যোগান সমীকরণ হবে QST ইকুয়াল টু -45 প্লাস 8 থেকে P বিয়োগ 0.2 P। এটা কেন করলাম সেটা এখানে একটু বিস্তারিত দেখাচ্ছি। মনে করো এই কলমের দাম 50 টাকা। এখন এর উপরে 20% ট্যাক্স আরোপ করা হয়েছিল। কত হয়েছিল? 20% মানে 50-এর 20% কত? 10 টাকা। এখন 20% আমি বের করি নাই মনে করো 10 টাকা। তাহলে আমি কি করতাম? এইটা করতাম বের করার জন্য 50 বিয়োগ 50-এর 20%। 20% মানে 20/100। এইটা দিলেই কিন্তু আমার দামটা বের হয়ে যাচ্ছে। কারণ আমি মনে করো এই কলমের দাম কত? 50 টাকা। এর উপরে 20% ট্যাক্স আমার কাকে দিতে হবে? সরকারকে দিয়ে দিতে হবে। তাহলে আমার থাকছে কত টাকা সেটা বের করার জন্য আমরা কি করব? 50 বিয়োগ 50-এর 20% কত হয়? কাটাকাটি করলে এই 2 শূন্য কেটে গেল। 50 বিয়োগ 10 ইকুয়াল টু কত? 40। তার মানে 10 টাকা ট্যাক্স বাদ দেওয়ার পর কত থাকে? 40 টাকা। তাহলে এই 50 সমান যদি আমরা P ধরি, তাহলে এইটা কি লেখা যায়? P বিয়োগ P এর 20%, তাই না? 50 মানে P, এখানে দেখো আবার 50-এর জায়গায় P বসলো, গুণ 20%। তাহলে
তাহলে 20/100 সমান কত? 20/100 সমান 0.2। তাহলে এই লাইনটাকে কি লেখা যায়? পি বিয়োগ 0.2 পি। এই জন্য এখন বিষয়টা মাথায় রাখবা, সেটা হচ্ছে যখনই শতাংশিক কর আরোপ করা হবে তখন আমাদের ফাংশনটা কেমন হবে? 8-এর পরেই আমাদের ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? আমরা একক করেও 8-এর পর ব্র্যাকেট দিচ্ছিলাম, এবার পি থেকে 0.2 পি বিয়োগ করছি, মানে এই যে শতাংশিক, এই 20কে 100 দিয়ে ভাগ দিব, যেটা থাকে সেইটা আমরা পি এর সাথে জাস্ট বসাই দিব, ঠিক আছে? আর একক করে কিন্তু করতেছিলাম পি বিয়োগ 3, 2 টাকা কর আরোপ করা হয়েছিল, পি বিয়োগ 2 বসাইছিলাম, এই 2-এর সাথে পি ছিল না, কিন্তু শতাংশিক করে পি আছে, কারণ পি এর 20%ই বিয়োগ হবে পি থেকে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? না ক্লিয়ার হলে ভিডিওটা রিভার্স করে আবার টেনে দেখতে পারো। আচ্ছা, এইবার এখন আমাদের সমীকরণটা কি হবে এটা আমরা একটু দেখে দেখে বসাই যাতে দ্রুত হয়। এটা QST = -45 প্লাস 8P মাইনাস, এটা গুণ করলে 8 দুগুণে 16, এটা কত হবে? এটা হবে 1.6P, ওইটা গুণ করলে কত হয়? আর এই 1.6P। আচ্ছা, এটা ইকুয়াল টু একবারে বসাই দিই আমরা, এটা -45 ছিল, তাহলে এটা বিয়োগ করলে এইটা আর এটা বিয়োগ হবে, তাহলে -45, 8P থেকে 1.6P বিয়োগ করলে 6.4P, তাহলে এইটা বেরোলো QST। তাহলে ভারসাম্য অবস্থায় কী হবে? QD = QST। তাহলে QD সমান কি? আমি আগেই বলেছি QDটা সেম থাকবে, 125 - 2P = -45 প্লাস 6.4P minus 2P minus 6.4P equal to -45 minus 125 minus 8.4P equal to এটা কত হয়? 0 170। P বার ইকুয়াল টু কত আসছে আমাদের? 20.23। তাহলে আমরা 20% কর আরোপ করার পরে মানটা কত হবে সেটা অলরেডি পেয়ে গেছি। এখন পি এর মান চাহিদা সমীকরণে বসাই, তাহলে QD = 125 - 2 × 20.23। তাহলে এইটার মান একবারে আমি বসাই দিচ্ছি, এইটা বেরোবে হচ্ছে 84.52। তার মানে আমাদের ভারসাম্য পরিমাণ হচ্ছে 84.52 আর ভারসাম্য দাম কত? 20.23। এখন তাহলে আমরা এখানে বসাই ফেলি। আমাদের প্রাথমিক পি কত ছিল? প্রাথমিক পি ছিল 17 আর কিউ কত ছিল? 91। এখন আমাদের পি আফটার ট্যাক্স কত বেরোচ্ছে আর কিউ কত বেরোচ্ছে? কিউ আফটার ট্যাক্স, ও এইটা তো দেখা যাচ্ছে না, তাই না? আমাদের প্রথমেই পি ছিল হচ্ছে 17 আর এখন কত হয়েছে? এত আর 84.52। এখন দেখো, এখন আমরা যদি আগের অঙ্কের মতো করে করের কতটুকু ক্রেতা বহন করবে কতটুকু বিক্রেতা বহন করবে সেটা বের করতে চাই, এই যে 20% হারে ট্যাক্স বের করার পর, মানে হারের উপরে দিয়েও যদি এই দুইটা প্রশ্ন দিয়ে দেয় যে ক্রেতা কতটুকু বহন করবে বিক্রেতা কতটুকু আর সরকারের রাজস্ব কত হবে, তাহলে দেখো কি হতে পারে এটা। তাহলে আমাদের দাম বেড়েছে কত? পি আফটার ট্যাক্স বিয়োগ পি ইকুয়াল টু 20.23 বিয়োগ 17 ইকুয়াল টু 3.23। আমি আগেই বলেছি আগে বিক্রেতা দিত কত? 17 ক্রেতা, এখন ক্রেতা কত দিচ্ছে? 20.23। তার মানে বৃদ্ধিপ্রাপ্ত দামটা ক্রেতা বহন করে, তাহলে ক্রেতা বহন করবে এই অংশ, এই বৃদ্ধিপ্রাপ্ত অংশটুকু। আর বিক্রেতা কতটুকু বহন করবে? বিক্রেতা বহন করবে হচ্ছে আমাদের মোট ট্যাক্স কত হচ্ছে, মোট ট্যাক্স কত হচ্ছে, আমাদের দাম কত দেখো 20.23 এর এখানে লিখতে হবে। তাহলে বিক্রেতা বহন করবে কত? দামের 20%, ঠিক আছে? কারণ দামের উপর 20% ট্যাক্স দেবো আমরা এখন,
এটা কাটলে এটা 5, তাহলে 20.23কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে? এইটা হচ্ছে একবারে বসাই দিই আমি 4.046 টাকা। এইটি হচ্ছে প্রতি এককের উপর ট্যাক্স, কারণ প্রত্যেকটা এককের দাম হচ্ছে 20.23। আমি এর আগে ধরেছিলাম 50, এর উপর 20% করলে কত হচ্ছিল? 10 টাকা, তার মানে প্রতিপণ্যে 10 টাকা। এখানে দেখো দাম হচ্ছে এত, এর উপরে 20% ট্যাক্স দিলে 4.046 টাকা প্রতি এককে ট্যাক্স দিতে হচ্ছে। এখন যেহেতু এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে আর ক্রেতা এতটুকু বহন করছে, তাহলে বিক্রেতা কতটুকু বহন করবে? 4.046 বিয়োগ 3.23। তাহলে এই দুটো বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.816 টাকা। এই অংশটা বিক্রেতা বহন করবে। এখন সরকারের রাজস্ব কত হবে? দেখো সরকারের রাজস্ব আমি আগেই বলেছি যে ট্যাক্স গুণ কোয়ান্টিটি। তাহলে আমাদের প্রতি এককে ট্যাক্স কত? 4.046 গুণ আমার কর আরোপের পরে বিক্রি হচ্ছে কত? 84.52 ইকুয়াল টু এই দুইটা গুণ করলে আমাদের বেরোচ্ছে 341.968। এইটা আরেকভাবে বের করা যায়। সরকারের রাজস্ব কত হবে সেটা হচ্ছে পি গুণ কিউ গুণ ট্যাক্স। এটা একই কথা হয়, ওইটা দরকার নাই, আমরা একবারে আমরা এটা বসাই দেবো, ঠিক আছে? ওইটা আবার ট্যাক্সের উপর পার্সেন্টেজ গুণ করা লাগবে। তার চেয়ে আমরা কি করব? একবারে ট্যাক্স ইন্টু কোয়ান্টিটি, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে আমরা অলরেডি বের করে ফেলেছি 3 নম্বর পর্যন্ত। এখন যদি দ্রব্যপ্রতি ভর্তুকি দেয় তাহলে কি হতে পারে? ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও এখন এটি শেষ করে নিই। তাহলে ভর্তুকি দিলে, এটা যখন ভর্তুকি দিচ্ছে তখন আমাদের, আচ্ছা আমি আগেই বলেছি ভর্তুকি দিলেও সাপ্লাই ফাংশন ইফেক্ট করবে। তাহলে 3 টাকা দ্রব্যপ্রতি কত টাকা ভর্তুকি দিচ্ছে? 3 টাকা। তাহলে 3 টাকা ভর্তুকি দেওয়ার পর নতুন যোগান সমীকরণ হবে কিউএস ইকুয়াল টু -45 প্লাস 8 ইন্টু পি প্লাস 3। কারণ এখন বিক্রেতা এই পণ্যটা বেচে কত টাকা পেত? মনে করো এই পণ্যটা বেচে 8, 10, 20 টাকা পেত। এখন সরকার যদি 2 টাকা ভর্তুকি দেয়, ঠিক আছে, তাহলে এই পণ্যটা 2 টাকা ভর্তুকি দিলে দাম 2 টাকা কমে যাবে। কারণ এখন তো বিক্রেতার 20 টাকা নেওয়া লাগছে না, 18 টাকা নিলেই হচ্ছে ক্রেতার কাছ থেকে। আর বাকি 2 টাকা সে কোথা থেকে নেবে? সরকারের কাছ থেকে। তাহলে এই যে বিক্রেতা এখন ক্রেতার কাছ থেকে কত নিচ্ছেন? এই দ্রব্যের দাম 20 টাকা, 2 টাকা ভর্তুকি দেওয়ার পরে 18 টাকা নেবে ক্রেতার কাছ থেকে আর 2 টাকা নেবে বিক্রেতার কাছ থেকে। তাহলে দ্রব্যের প্রকৃত দাম কত হচ্ছে? 18 টাকা। আর 2 টাকা কার কাছ থেকে নিচ্ছে? সরকারের কাছ থেকে। তাহলে এই দামের সাথে এখন যোগ হবে কত? ভর্তুকির পরিমাণ। এই জন্য আমরা দামের সাথে কি করেছি? ভর্তুকি যোগ করেছি। তাহলে বিষয়টা খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে ভর্তুকি দিলে সেটা দামের সাথে যোগ হয়, আর যখন কর আরোপ করে সেটা দামের সাথে বিয়োগ হয়। তাহলে -45 প্লাস 8p প্লাস 24, এটা যোগ বিয়োগ করলে কত বসে? একবারে বসাই দিই। এটা হচ্ছে বিয়োগ করলে কত হয়? -8p। এটা একটা কিউএস, এটা সাবসিডি, কিউএস আফটার সাবসিডি। তাহলে ভারসাম্য ইকুয়াল টু কিউডি ইকুয়াল টু কিউএস। দেখো আমাদের সবসময় কিন্তু কিউডি সেম থাকছে। তাহলে 125 মাইনাস 2p আর এইটা -21 প্লাস 8p। এইটা যোগ বিয়োগ করে পি এর মান যা আসে একবারে আমি বসাই দিচ্ছি। পি এর মান আসে হচ্ছে 14.6। জাস্ট এই 2p, এইটা এই পাশে এসে 10p হচ্ছে, আর এই দুটো যোগ করে যা হয় সেখান থেকে পি এর মান আসছে 14.6। তাহলে পি এর মান চাহিদা সমীকরণে বসাই, তাহলে কত হয়? কিউডি ইকুয়াল টু 125 মাইনাস 2 ইন্টু 14.6। তাহলে কিউডি সমান পাওয়া যাচ্ছে আমাদের হচ্ছে 95.8 একক। তাহলে এইটাই আমার কিউ প্রাইম, কিউ বার ইকুয়াল টু 95.8
8। ঠিক আছে, তাহলে দেখো ভর্তুকি দেওয়ার পর আমার দামটা কমে গেল। আগে দাম ছিল কত? 17 টাকা। এখন 3 টাকা ভর্তুকি দেওয়ার ফলে দামটা কমে যাচ্ছে কত? 14.6। তো এখানে ভর্তুকি দেওয়ার ফলে 3 টাকাই কেন কমলো না, সেটা আমি এর আগের ক্লাসে দেখাইছি। এটা আসলে চাহিদা, ওই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা এবং যোগানের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। সেটা আগের ক্লাস দেখে নিও যদি বুঝতে চাও এটা। আচ্ছা, তাহলে এখন আমার বের করতে হবে, আমার অলরেডি ভারসাম্য দাম পরিমাণ বের করা হয়ে গেছে। সরকারের মোট ব্যয় কত, সেটা হচ্ছে প্রতি এককে যদি 3 টাকা দেয় তাহলে আমার মোট একক কত? সাবসিডি গুণ কোয়ান্টিটি। তাহলে সাবসিডি 3 গুণ কোয়ান্টিটি কত? ইকুয়াল টু গুণ করলে 287.4। এই তো। এখন আবারও বলি, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যত অঙ্ক আসবে, এটা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম বা আংশিক ভারসাম্য, সামগ্রিক ভারসাম্য, আমি একটা অঙ্ক করব। সেই একটা অঙ্কর ভিতর থেকেই সবই দেখাবো যে ওই অধ্যায়ের ভিতর যা যা আসবে সবই ওর ভিতর থেকে আসবে। এবং তোমরা বইতে খেয়াল করবা যে যত প্রশ্ন এসেছে, প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করো তাহলে যে কোনো অঙ্ক পারবা। তাহলে এই অঙ্কটা ভালো মতো করবা, নিয়মটা শিখবা, এরপরে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই অধ্যায় থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।